লাকির দৃষ্টিকে টাকা দিতে কোনো অসুবিধা নেই, সেই টাকা হয়তো সে ফেরতও নেবে না। কিন্তু লাকির যেটা খারাপ লাগলো সেটা হলো দৃষ্টির ক্রমাগত তাকে মিথ্যে কথা বলে যাওয়া। লাকি বেশ বুঝতে পারলো দৃষ্টি চাইছে ভালোবাসার মোহ বিস্তার করে ওর কাছ থেকে টাকা পয়সা হাতাতে। দৃষ্টির এই চিন্তা ভাবনাটাই লাকির সব থেকে বেশি খারাপ লাগলো। বিরক্ত হয়ে লাকি দৃষ্টিকে বলল, সরি, আমার কাছে এখন একদম টাকা নেই। এই কথা শুনে দৃষ্টি একটু ঘাবড়ে গেল। সে লাকির মুখ দেখে বুঝলো সে সত্যি কথা বলছে না, দৃষ্টির দুরবস্থার সুযোগ নিয়ে তার সঙ্গে খেলছে। সে লাকিকে বলল, তুমি এটা কি বলছো লাকি? তোমার কাছে পয়সা নেই, কিন্তু সেদিনই তো গরিব বাচ্চাদের তুমি 5 লাখ টাকা দান করলে। দৃষ্টির এই কথার উত্তরে লাকি তাকে বলল, হ্যাঁ সেটাই তো, যা টাকা ছিল সেটা তো দান করে দিলাম, এখন আমার কাছে সামান্য কটা টাকাই পড়ে আছে। লাকির এই ধরনের উত্তর শুনে দৃষ্টি মনে মনে খুব খোঁচে গেল। সে রেগে গিয়ে বলল, দেখো, আমাকে মিথ্যে কথা বলো না, কালই তো তুমি 8 লাখ টাকার নেকলেস জিতলে। এক কাজ করো, ওই নেকলেসটা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওটা বন্ধক রেখে টাকা তুলে নেবো, আর কিছুদিনের মধ্যেই আমি আমার মা বাবাকে বলে তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। লাকি খুব সরল ভাবে দৃষ্টিকে বলল, এটা কি বলছো তুমি? সেদিন দেখোনি, স্টেজের ওপরেই তো আমি ওই নেকলেসটা রাধিকার গলায় পরিয়ে দিলাম। গিফটে দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় নাকি? আর তাছাড়া রাধিকা আমার গার্লফ্রেন্ড, ওর কাছ থেকে আমি এখন যদি নেকলেসটা চাই ও দুঃখ পাবে না? লাকি দৃষ্টির অভিনয় ধরে ফেলেছে, তাই দৃষ্টি যতটা ভালো মানুষের মতো ওর সঙ্গে কথা বলল, লাকিও ওকে ততটাই সরলভাবে কথাগুলো বলল, ঠিক যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এবার দৃষ্টি আর নিজেকে লুকিয়ে রাখতে পারলো না, আস্তে আস্তে ওর স্বরূপটা প্রকাশ পেল। সে লাকিকে খুব তীক্ষ্ণ ভাবে দেখে বলল, দেখো লাকি, বাজে অজুহাত দেওয়া বন্ধ করো, তুমি চুপচাপ নেকলেসটা আমাকে দিয়ে দাও। লাকির সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এবার লাকিও প্রচন্ড রেগে চিৎকার করে উঠল, দৃষ্টি! লাকি এত জোরে চিৎকার করলো যে তার আওয়াজ যেন দৃষ্টির বুকে গিয়ে বাজলো। চারপাশের লোকেরাও তাদের দিকে তাকিয়ে দেখলো। বিরক্ত আর রাগ নিয়ে লাকি দৃষ্টিকে বলল, তুমি ওর থেকে টাকা ধার নিয়েছো, এটা তোমার ভুল হয়েছে, পয়সা তোমাকে শোধ করতে হবে। এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি তোমাকে পয়সা দিতে বাধ্য। কেন দৃষ্টি, এরকম কি কোনো আইন আছে যেখানে বলা আছে তোমার সব ধার দেনা মেটানোর দায়িত্ব আমার? দৃষ্টি লাকির কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেল। সে ভাবেনি যে লাকি এই রকম ভাবে উত্তর দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেও হার মেনে নেওয়ার মেয়ে নয়। তাই নিজেকে বাঁচানোর জন্য সে আরো উগ্রভাবে লাকিকে আক্রমণ করে বলল, আচ্ছা, এবার বুঝলাম তুমি কেন আমার ফোন পেয়েই এখানে ছুটে এসেছো। তুমি আসলে আমাকে অপমান করার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলে, আমার উপকার করার জন্য নয়। এখানে এসে আমাকে ছোট করাই তোমার আসল উদ্দেশ্য ছিল। এই কথা বলেই রাগে পাগল হয়ে দৃষ্টি তার গ্লাসে যতটুকু শরবত বাকি ছিল সেটা লাকির মুখের ওপরে ছুঁড়ে মারল, আর লাকিকে বলল, এটা তোমার রাধিকার জন্য। তারপর আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে নিজের ব্যাগটা তুলে জুসের দোকান থেকে হন হন করে বেরিয়ে গেল। লাকি টেবিলের উপর পড়ে থাকা টিস্যু পেপার দিয়ে নিজের মুখটা মুছল, তারপর মুখ ঘুরিয়ে দৃষ্টিকে চলে যেতে দেখলো। লাকির মুখটা দেখে মনে হলো দৃষ্টির এই চলে যাওয়াটা এখনো তাকে আঘাত দেয়। দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর লাকি তার বাকি কফিটা এক ঢোকে শেষ করে কাউন্টারের কাছে গেল বিল পেমেন্ট করতে। ওখানেই জুসের দোকানের ম্যানেজারের সঙ্গে লাকির আলাপ হয়ে গেল। সে জানতে পারলো এই জুসের দোকানটা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। লাকি অবাক হয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, কেন বন্ধ হবে কেন? ম্যানেজার খুবই দুঃখিত আর উদাস হয়ে লাকিকে উত্তর দিল, কি আর বলবো, আমাদের এই দোকানটা সাপোর্ট করতো স্করপিয়ন গ্রুপ, ওরাই আমাদের ফাইন্যান্সিয়াল এবং সব ধরনের সাপোর্ট দিত। কিন্তু আগের মাসে কোনো একজনের উদ্যোগে পুরো গ্রুপটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আমাদের বস বলেছেন কিছুদিনের মধ্যে যদি কোথাও থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট না পাওয়া যায় তাহলে উনি এই দোকানটা আর চালাতে পারবেন না। ভাবুন তো স্যার, তাহলে আমরা কি করব? কতগুলো লোকের চাকরি যাবে? ম্যানেজারের এই কথা শুনে লাকির খুব খারাপ লাগলো, বিশেষ করে যখন সে শুনলো স্করপিয়ন গ্রুপের বন্ধ হয়ে যাওয়ার জন্যই দোকানটার এই দুরবস্থা। তখন তার নিজেকেই এই সব কিছুর জন্য দায়ী বলে মনে হলো। তার ইচ্ছে করলো গিয়ে ম্যানেজারের কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। লাকি উদাস মনে দোকান থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় হাঁটতে শুরু করলো। হঠাৎ লাকির মাথায় একটা আইডিয়া এলো। সে ভাবলো, আমি যদি এই দোকানটা কিনে নিই তাহলে তো এই লোকগুলোকে এই বাজারে চাকরি হারাতে হবে না। এই আইডিয়াটা মাথায় আসার সঙ্গে সঙ্গে সে আবার দোকানের ম্যানেজারের সঙ্গে কথা বলবে বলে ফিরে এলো। দোকানের সামনে এসে সে দেখলো একটা খুব দামি লাল রঙের গাড়ি দোকানের গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে বেরিয়ে এলো খুব সুন্দর একটা মেয়ে, লম্বা ফর্সা সুন্দর ফিগার নিয়ে। সে যেই গাড়ি থেকে নামলো দোকানের গার্ড দৌড়ে এসে হাসি মুখে তাকে সেলাম ঠুকলো। মেয়েটা গাড়ির চাবিটা গার্ডের হাতে দিয়ে দরজা ঠেলে দোকানে ঢুকে গেল। হলুদ রঙের ড্রেস আর চোখে কালো চশমা পরে দামি পারফিউমের সুগন্ধ ছড়িয়ে সে যেন নিজের চারিদিকে একটা রোম্যান্টিক পরিবেশ তৈরি করে নিল। কিছুক্ষণের জন্য যেন লাকিও থমকে দাঁড়িয়ে রইল। গার্ড মেয়েটিকে বলল, আসুন ম্যাডাম। লাকি এতক্ষণ খেয়ালই করেনি যে সে দরজার কাছে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে আর অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। সে তার সুন্দর কণ্ঠস্বরে লাকিকে বলল, এক্সকিউজ মি প্লিজ,
লাকির সম্বিত ফিরে এলো এবং সে তাড়াতাড়ি রাস্তা থেকে সরে গিয়ে মেয়েটাকে বলল, আই এম সো সরি। মেয়েটি লাকির দিকে না তাকিয়ে তার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল। লাকি মেয়েটার রূপে মুগ্ধ হয়ে গেল। সত্যি তার সৌন্দর্য প্রশংসা করার মতো। লাকির মনে হলো সিনেমায় দেখা কোনো হিরোইনের থেকে কম নয় সে। মেয়েটার পেছন পেছন লাকিও দোকানের ভেতর ঢুকলো। সেখানে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লাকি নিজেকে বিশ্বাস করতে পারলো না যখন সে শুনলো যে এই সুন্দরী ভদ্র মহিলাই হলো এই দোকানের মালিক। লাকি হোটেলের ম্যানেজারের থেকে জানতে পারলো এনার নাম সোনালী গুপ্তা। লাকি চাইলো যত তাড়াতাড়ি সম্ভব দোকানের মালিকের সঙ্গে দোকানটা কেনার ব্যাপারে কথা বলতে। সে ওই মেয়েটার পিছনে পিছনে অফিস এরিয়ার দিকে এগিয়ে গেল। প্রথমেই লাকি একটা ফাঁকা কনফারেন্স রুমের মধ্যে ঢুকলো। সেখানে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে। লাকির মনে হলো সে ভুল জায়গায় এসে পড়েছে, তাই আবার দরজা ঠেলে বাইরে বের হতে গেল। সঙ্গে সঙ্গে তার কানে এলো এক মহিলার কণ্ঠস্বর, ভেতরে এসো। লাকি আবার মুখ ঘুরিয়ে দেখলো বড় হল ঘরের সাইডের দিকে একটা ছোট ঘর রয়েছে। আওয়াজটা সেখান থেকেই আসছে বলে তার মনে হলো, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। লাকি একবার নিজেকেই যেন প্রশ্ন করলো, এক্ষুনি আমাকে ওই ঘরটা থেকে কেউ ডাকলো বলে মনে হলো না। তারপর আস্তে আস্তে ঘরটার দিকে এগিয়ে দরজা ঠেলে ঢুকলো। ভেতরে ঢোকার পর লাকি প্রচন্ড অবাক হয়ে গেল। মনে হলো যেন সে 440 ভোল্টের শক পেয়েছে। একটা খাট আর বাকি আসবাব দিয়ে সুন্দর করে সাজানো একটা ঘর, সাইডে একটা বাথরুম, খাটের ওপর বসে আছে একটা সুন্দরী মেয়ে। মেয়েটার শরীরে প্রয়োজনের থেকে একটুও বেশি জামা কাপড় নেই। দরজার দিকে পেছন করে সে বসে বলেই লাকির প্রথমেই চোখে পড়ল তার উন্মুক্ত পিঠ। সে সদ্য স্নান করে এসেছে, তাই তার চুল ভিজে। ঘরের মধ্যে একটা খুব মিষ্টি ভেজা ভেজা গন্ধ। লাকির যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। সে কি করবে বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। মেয়েটা বলে উঠল, কি হলো ডলি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার টাওয়ালটা পেয়েছো? কোনো সাড়া না পাওয়ায় সে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকায়। অমনি লাকিকে দেখতে পেয়ে সে চমকে ওঠে। সে চিৎকার করে ওঠে, আহ! তারপর প্রথমেই সে একটা বাথরোব দিয়ে নিজেকে ঢেকে ফেলে। তারপর লাকির দিকে তাকিয়ে বলে ওঠে, কে তুমি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? লাকিও হকচকিয়ে তাড়াতাড়ি উত্তর দিল, না আমি কিছু দেখিনি। লাকি লক্ষ্য করলো এই মেয়েটাই সেই গাড়ি থেকে এক্ষুনি নামা সোনালী ম্যাডাম। সোনালী চিৎকার করে উঠল, গেট আউট! লাকি সোনালীকে সরি বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ বাদেই সোনালী তার জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে এলো। সে বাইরে এসে লাকিকে দেখলো, তারপর আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। লাকির মুখে লাজুক হাসি রয়েছে। ঠিক সেই সময় একটি মেয়ে সেখানে ঢুকে সোনালী ম্যাডামের দিকে একটা টাওয়েল এগিয়ে দিল। এই মেয়েটাকে লাকি হোটেলে আগে দেখেছিল। এই হলো ডলি। ডলি সোনালীর দিকে তাকিয়ে বলল, আরে আপনি তো আগেই বাথরুম পরে নিয়েছেন, আমি তো আপনার টাওয়েল নিয়ে আসছিলাম। মেয়েটি এদিকে আবার লাকিকে দেখে জানতে চাইল, ইনি আবার কে? তার উত্তরে সোনালী তাড়াতাড়ি করে বলে উঠল, ওই তো এখানে ওয়েটারের জন্য যে অ্যাপ্লাই করেছিল সে। আসলে লাকিকে দেখতে তো 24-25 বছরের বেশি মনে হয় না, তাই সোনালীর এই কথাটা ডলি বিশ্বাস করে নিল। তাছাড়া একটু আগে সোনালী আর লাকির মধ্যে যে অস্বস্তিকর ঘটনা ঘটেছিল সেটা সোনালী চাইল না সবার সামনে আসুক। এই কথা শুনে ডলি বলল, না আমাদের এখন কোনো ওয়েটারের দরকার নেই। তারপর ডলি সোনালীর দিকে তাকিয়ে বলে, হোটেলটা কদিন চালাতে পারবেন তার ঠিক নেই, এখন আবার লোক নিচ্ছেন কেন? সোনালী শুনল না। সে বলে উঠল, আরে ডলি ছাড়ো না, নিশ্চয়ই ওর খুব দরকার তাই এখানে কাজের জন্য এসেছে। ঠিক আছে, আমাদের জুস সেন্টারে তোমাকে পার্ট টাইম কাজ দিচ্ছি। এই কলেজেই পড়ো তো? কাল থেকে কলেজ শেষ হওয়ার পরে এসো, তোমাকে প্রত্যেক ঘন্টায় 100 টাকা করে দেওয়া হবে। কথাটা বলেই সোনালী লাকির দিকে অর্থপূর্ণভাবে তাকিয়ে হাসলো। লাকি বলতে শুরু করলো, আসলে আমি এখানে। কিন্তু সোনালী তাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মাঝখান থেকেই বলে উঠল, বুঝেছি, 100 টাকা কম মনে হচ্ছে। এই হলো তোমাদের নিয়ে মুশকিল। নিজের জামা কাপড় চেহারাটা তো দেখো, দরকারটা তো তোমারই। আমি তোমাকে রাখছিলাম এই কথা ভেবে যে তোমার একটু সাহায্য হবে, কিন্তু না, আগেই সব ব্যাপারে অসন্তোষ প্রকাশ করতে হবে। সোনালী যেভাবে লাকির সঙ্গে কথা বলল সেটা লাকির একদম ভালো লাগলো না। সে ভাবলো মেয়েটাকে দেখতে বাইরে থেকেই সুন্দর, মানসিকতা তার রূপের ঠিক উল্টো। এরপর কি করবে লাকি? সে কি সোনালীকে তার এখানে আসার আসল উদ্দেশ্য বলে সোনালীর সমস্ত অহংকার চুরমার করে দেবে, নাকি চুপচাপ দাঁড়িয়ে সোনালীর কথা মতো কাজ করবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন